লেখিকা মহুয়া রায়ের ইতু ভালো আছে। শোনো সুবীর, নিজের দারিদ্র্য নিয়ে অহংকার করার মধ্যে কোনো মাহাত্ম্য নেই। তুমি নিজে যেমন আছো তেমন থাকতে চাও, ভালো কথা, কিন্তু বিয়ে করা বউকে তুমি কষ্টে রাখতে পারো না। আমাকে সুখে রাখার ক্ষমতাই যখন নেই, তখন তোমার বিয়ে করা উচিত ছিল না আমাকে। আমি কেমন ঘরের মেয়ে তা তো জানো। শোনো, তোমার এই নুন আনতে পান্তা ফুরায় পরিস্থিতি আমি আর মেনে নিতে পারছি না। স্ত্রীর হুঙ্কারের প্রতিবাদে স্বামীও গর্জে উঠল। কিন্তু শর্মিষ্ঠা, তুমি তো এই আমাকে দেখে 3 বছর আগে সিদ্ধান্ত নিয়েছিলে যে আমার সাথেই গাড়ছড়া বেঁধে বাকি জীবনটা কাটাবে। তারও আগে 2 বছর প্রেম করেছিলে এই আমার সাথেই। তখন তো এই আমাকেই তোমার মনে হয়েছিল আমিই তোমার জীবনসঙ্গী হওয়ার একমাত্র উপযুক্ত মানুষ। আর আজ তোমার মনে হচ্ছে তুমি আমার সাথে থাকতে পারছো না। সত্যি পারছি না সুবীর, আমার আর ভালো লাগছে না এই নিত্য অভাব আর অভাব। আমার অন্য দিদিরা এক একজন কত অবস্থাপন্ন ঘরের বউ, কত সুখী তারা, আর আমার অবস্থা। কেন যে সেদিন বাবার কথা অমান্য করে তোমাকে। শর্মিষ্ঠার স্বরের অনুযোগের সুর আচমকা প্রশ্নসূচক হলো। এতদিনে কয়েক লক্ষবার করা প্রশ্নটা আবার সে জিজ্ঞাসা করল সুবীরকে। আচ্ছা সুবীর, তোমার ইচ্ছে করে না আর একটু ভালোভাবে বাঁচতে, আর একটু রোজগার বাড়ানোর চেষ্টা করতে? সততা ধুয়ে জল খেয়ে আর যাই হোক সুখী হওয়া যায় না। তোমার ইচ্ছা করে না সুখে থাকতে? না, করে না। তুমি যাকে সুখ বলো সেরকম সুখ আমার চাই না। আর কিছু বলার আছে তোমার? সুবীরের জবাব, উফ, অসহ্য। শর্মিষ্ঠার উক্তি। 22/12 হারিসাধন দাস লেনের রংচটা একতলা পুরনো বাড়িটায় আজ সকাল থেকে আবার ঝগড়া আরম্ভ হয়েছে। ইতুদের গায়ে গায়ে লাগা বাড়ি। 2 বাড়ির মানুষগুলোর উঁচু স্বরে বলা কথা 2 বাড়িতে পৌঁছে যায় যে কথা অনায়াসে। আর এ তো রীতিমতো বচসা চলছে। কথাগুলো খুব স্পষ্ট শুনতে পাচ্ছে ইতু। বলা যায় একই উঠোনের ওপর 2টো ইমারত, মাঝখানে কোমর সমান উঁচু প্রাচীর। প্রাচীরটা বছর 3 আগে তৈরি। তার আগে সামান্য বেড়া ছিল 2 বাড়ির মাঝে, আর বেড়ার মাঝে ছিল খানিকটা ফাঁক। তাই গোলে এ বাড়ি ও বাড়ি করা চলত 2 বাড়ির বাসিন্দাদের। ইতুর কানে আসছে কথার চাপান উত্তর। ও বাড়ির স্বামী স্ত্রীর তাল ঠোকাঠুকির ঝাঁজ ছড়িয়ে পড়ছে বাতাসে। সুবীরকে ইতু সুবীরদা বলতো। এখন আর সুবীরের সাথে কথা বলে না ইতু। আসলে সুবীরকে বলার মতো কোনো কথা আজ আর নেই ইতুর। অথচ আজ থেকে 3 বছর আগে তো ইতু প্রকাশ্যে কিংবা মনে মনে কত কথাই বলতো ওই সুবীরের সাথে। আর বলবে নাই বা কেন? ছোট থেকে পরিচয় ওদের, বলা যায় একসাথে বড় হওয়া। সুবীরের 5 বছরের ছোট বোন দোলন ছিল ইতুর প্রাণের বন্ধু। এখন অবশ্য তার সাথেও আর সরাসরি যোগাযোগ নেই ইতুর। দুজনের যা কথা হয় ওই মোবাইল ফোনে। দোলনের বিয়ে হয়ে গেছে, সে থাকে ভিন রাজ্যে। বাপের বাড়িতে আসে খুব কম। দোলন আর সুবীরের মা মারা যেতে দোলনের আর বাপের বাড়িতে আসার টান নেই। ওদের বাবা নেই সেই কোন ছোট বয়স থেকে। সুবীরদার দোলনের মা কনক মাসি কত কষ্টে মানুষ করেছেন ওদেরকে। ভাগ্যিস মাসি বেঁচে নেই। সুবীরদা আর তার বউ এভাবে ঝগড়া করছে দেখলে বড্ড কষ্ট পেতেন কনক মাসি। ইতু আজ আবার ভাবল কথাটা। ওর দীর্ঘ নিঃশ্বাস পড়ল। ইতুর মা কৃষ্ণা দেবীর বন্ধু ছিলেন, সুবীরের মা। ওদিকে দোলন ছিল ইতুর বন্ধু। সে এক সুখের কাল ছিল যেন। 2 মায়েরই ইচ্ছা ছিল সুবীর আর ইতুর বিয়েটা হোক, কিন্তু সেটা হয়নি। কারণ সুবীর কখনো ইতুকে বিয়ে করার কথা ভাবেও নি। সুবীরের কাছে ইতুর অস্তিত্ব আগাগোড়াই অনেকটা বাড়ির পাশের অতি চেনা ঝাঁকড়া তেঁতুল গাছটার মতো। গাছটা যে আছে সে কথা মনেই থাকে না সুবীরের। অথচ তারই ছায়ায় বসে বন্ধুদের সাথে গল্পগুজব করা যায়, তাস বা দাবা খেলা যায়। কিছু না হোক প্রবল গ্রীষ্মের বিকেলে বসে খানিক মুক্ত বায়ু সেবন করা যায়। তবে গাছটাকে যে ভালোবাসা যায় তেমন কথা সুবীরের মনেও আসে না। ইতু সম্বন্ধে সুবীরের মনোভাবও তেমনটাই।
ইতু যে বিশেষ কেউ, কিংবা ইতুকে যে নিজের জীবনের বিশেষ কেউ করে নেওয়া যেতে পারে, এমনটি কস্মিন কালেও ভাবেনি সুবীর। সে জানে যতদিন কৃষ্ণা কাকিমা আর অজিত কাকুর বাড়িটার অস্তিত্ব থাকবে, ইতুও ঠিক থাকবে সেখানে। ইচ্ছা হলে ইতু বলে ডাক দেওয়া যাবে, আর ইতুকে ডাক পাঠালেই সে দৌড়ে এসে উপস্থিত হবে তার সুবীরদার যে কোনো সমস্যার সমাধান করার জন্য। আর সেসব সমস্যার কি ছিরি? এই তু, আমার নীল জামাটার বোতাম ছিঁড়ে গেছে। এই তু, আমার দিস্তা খাতাটা বেঁধে দিতে বলেছিলাম না? ইতু, ইতু, দেখ তো গুনে আমার বইগুলোর সব পৃষ্ঠা আছে কিনা। পুরনো বই কিনেছি তো, দেখ আবার কেউ ঠকিয়ে দিল নাকি। ইতুও তার সুবীরদার হুকুম তামিল করতে সদা প্রস্তুত থাকত। ইতু জানত এই সুবীর নামের মানুষটি তার জীবন সঙ্গী হবে, এ যেন স্বতঃসিদ্ধ। এত যাকে ঘন ঘন দরকার পড়ে সুবীরের, সেই সুবীরকে শুনিয়ে যখনই তার মা বা বোন দোলন বলতো ইতুকে তারা বাড়ির বউ করে নিয়ে আসতে চায়, অমনি সুবীর তাচ্ছিল্যের হাসি হেসে বলতো, ইতু মানে আমাদের ইতু? ওকে বিয়ে করব আমি? কেন, দেশে কি বিবাহযোগ্যা বঙ্গনারীর অভাব দেখা দিল? এমন নয় যে আলোচনা ইতুর আড়ালে হতো। দুই বাড়িতে এত আসা যাওয়া যখন, দুই বাড়ির কথা দুই বাড়িতে চালাচালি হতো বই কি না। যতদিন সুবীরের মুখ থেকে শর্মিষ্ঠা নামটি ইতু শোনেনি, ততদিন সুবীরের অবজ্ঞা সে গায়ে মাখেনি। ইতু বোধহয় ভাবত আসলে ওই উন্নাসিকতা সুবীরদার রচিত এক মিথ্যা আবরণ। অহেতুক নিজেকে ইতুর সামনে দাম্ভিক প্রমাণিত করে আসলে লাজুক সুবীরদা নিজের প্রেমিক সত্তাকে আড়াল করতে চায়। এ এক ধরনের ছেলে মানুষই। ইতু তো জানেই তাকে ছাড়া যে সুবীর চোখে অন্ধকার দেখে। এভাবে চলছিল। ইতু আর দোলন বিয়ে পাশ করলো একসাথে। ইতু এমএ পড়তে ভর্তি হলো বিশ্ববিদ্যালয়ে, কিন্তু দোলন বসলো বিয়ের পিঁড়িতে। কনকলতা মেয়েকে পাত্রস্থ করলেন। শরীরটা তার অনেকদিন ধরে ভালো যাচ্ছে না, কখন কি হয় ভাবেন কনকলতা। দোলন আর সুবীরের বাবা তো আমার একার ঘাড়ে সব ফেলে রেখে নিজে ড্যাং ড্যাং করে স্বর্গে গিয়ে মজা দেখছেন। এই আমার হয়েছে যত জ্বালা। অতএব দোলনের বিয়ে হয়ে গেল। দোলনের শ্বশুরবাড়ি কলকাতায় বটে, তবে ওর বর চাকরিস্থল গুজরাটের জামনগর। দোলন অষ্টমঙ্গলার পর চলে গেল জামনগর। ইতু তখনও যেত তার কনক মাসির বাড়িতে। কনক মাসি তো কেবল প্রতিবেশী নয় ইতুদের, নয় কেবল ইতুর বন্ধু দোলনের মা। কনক মাসির সাথে ইতু যে আরও এক গভীর সম্পর্কে সম্পর্কিত হবে অদূর ভবিষ্যতে, এমনটাই ভাবত ইতু। তাই তো সুবীরদের বাড়িতে তার অবাধ বিচরণ। তাই তো সে কনক মাসির ভালোতে বা মন্দতে সবসময় মাসির পাশটিতেই থাকত। ঠিক যেভাবে দোলন তার মায়ের জন্য ভাবত, ইতুও তো তেমন করেই ভাবত। কনক মাসির যে কোনো সমস্যাকে ইতু নিজের সমস্যা মনে করত, আর সেই সাথে নিজের ছোটোখাটো সুবিধাগুলোর জন্য সুবীর যে ইতুর ওপর নির্ভর করত, তাকে ইতু সুবীরের ভালোবাসা ভাবত। সুবীর কখনো ইতুকে প্রেম নিবেদনের সামান্য ইঙ্গিতটুকুও দেয়নি। তার জন্য ইতুর কোনো অভিযোগ বা অভিমান ছিল না। সে ভাবত সুবীরদার সাথে আমার ভালোবাসার সম্পর্কটা এত স্বাভাবিক যে তার জন্য আলাদা করে ওর সাথে সময় কাটানোর কোনো প্রয়োজনই নেই। আজ না হয় কাল তো আমাদের বিয়ে হবেই, তখন সব পুষিয়ে নেব না হয়। সুবীরও তো যখন তখন আসতো তার অজিত কাকুর সাথে দাবা খেলতে। কত সময় ইতুদের বাড়ি থেকে ভাত খেয়ে সুবীর আর দোলন স্কুল কলেজে গেছে। আসলে সুবীরের মা স্কুলে চাকরি করতেন, বাড়ি থেকে দূরই ছিল স্কুল। সকাল সকাল বেরোতে হতো। ইতুর মা বুঝতেন তার বান্ধবীটির পক্ষে রোজ রোজ ছেলে মেয়ে দুটোর জন্য তরিজুত করে রান্না করা সম্ভব হয় না। এদিকে কৃষ্ণা দেবী নিজে রান্না করতে, লোককে খাওয়াতে আর নিজে খেতে ভালোবাসেন। সেই জন্যই ভালো কিছু রান্না করলে ডাক দিতেন, সুবীর, দোলন, আজ কিন্তু তোরা এ বাড়িতে খাবি রে। না, দুই বাড়ির দুই মায়ের মন উদারী ছিল। তাদের একজন কখনো ভাবতেন না আমি ও বাড়ির ছেলে মেয়ে দুটোকে খাইয়ে সাংঘাতিক কোনো দয়াধর্ম পালন করছি। আরেক মাও ভাবতেন না আমার ছেলে মেয়ে পরের বাড়িতে ডাক পেয়েই খেতে যাবে কেন। আমাদের কি মান সম্মান নেই নাকি? দিনগুলো কাটছিল এভাবেই। দিন মাস বছর গড়াতে গড়াতে একটা সময় এলো যখন সুবীর বাড়িতে ঘোষণা করলো সে বিয়ে করছে।
রেজিস্ট্রি আপিসে নোটিশ দেওয়া হয়ে গেছে, সামনের মাসে সে রেজিস্ট্রি বিয়ে করবে। পাত্রীও নির্বাচন করে রাখাই ছিল, নাম শর্মিষ্ঠা, তারই সহপাঠিনী ছিল। তখন থেকে প্রেম। সুবীর বছর 3 ধরে চাকরি করছে, সরকারি চাকরি হলেও 10টা 5টার করণিকের চাকরি বটে। অফিসার জাতীয় কেষ্টবিষ্টু সে নয়। ওদিকে বড়লোক বাড়ির মেয়ে শর্মিষ্ঠার বাড়ি থেকে তাদের ছোট মেয়ের অন্যত্র বিয়ে দেওয়ার চাপ এমন প্রবল হতে থাকে যে বাধ্য হয়ে কাউকে কিছু না জানিয়ে এমন সিদ্ধান্ত নিতে হলো সুবীরকে। এখন মা তার একমাত্র ছেলের বিয়ে উপলক্ষে কতটুকু কি ব্যবস্থা করতে চায় বলুক, তবে সুবীর চায় কেবল আত্মীয়দের নিমন্ত্রণ করতে, আর বাইরের লোক বলতে খুব পরিচিত যারা, যাদের না বললেই নয় বিয়েতে তাদের ডাকতে। আর পাশের বাড়ির ঋতুদের তো বলতে হবেই। ছেলের কথাগুলো শুনতে শুনতে সেদিন কনকলতার চোখে জল চলে এসেছিল। জীবনে অনেক কষ্ট পেয়েছেন, কিন্তু ছেলে যে একেবারে রেজিস্ট্রি বিয়ের নোটিশ দিয়ে এসে মাকে জানাবে আমি বিয়ে করব, তা তিনি কখনো কল্পনাও করেননি। ইতুকে ছেলের বউ করা হলো না ভেবে কষ্টটা তার দ্বিগুণ হলো। যাই হোক, খুব শান্ত স্বরে তিনি বললেন, বিয়ের ব্যাপারে আর আমার সাথে আলোচনা করে কি করবি খোকা? নিজে যা ভালো বুঝিস কর। বউ নিয়ে আসলে বউ বরণ করে ঘরে তোলা আমার কর্তব্য, তা আমি করব। আর হ্যাঁ বলি কি, শুধু শুধু নিমন্ত্রিত বাড়িয়ে কাজ কি? ইতুদের নেমন্তন্ন করা দরকার নেই। মায়ের বক্তব্য শুনে সুবীর আকাশ থেকে পড়ে বলেছিল, সে কি, ইতু না আসলে হবে কি করে? তোমার হাতে হাতেও সাহায্য না করলে তুমি পারবে কি করে ঝক্কি সামলাতে? দোলনকে ফোন করেছিলাম, সে তো বলেছে এখনই বলতে পারছে না বিয়েতে আসবে কিনা। আর তাছাড়া আমার বিয়েতে অজিত কাকু আর কৃষ্ণা কাকিমা থাকবে না, তা হয় নাকি? আর এসব আলোচনা হচ্ছে যখন, ঠিক সেই সময় ইতু গিয়ে উপস্থিত হয়েছিল তার কনক মাসির কাছে। সুবীর ইতুকে দেখেই বলে উঠেছিল, এই যে ইতু, তুই ভালো সময় এসেছিস। ঠিক 1 মাস পরে তোর নতুন বৌদি শর্মিষ্ঠা আসছে এ বাড়িতে। কটা দিন খুব খাটাখাটনি করতে হবে কিন্তু তোর। কিরে, এখন সামনে পরীক্ষা নেই তো কোনো? সেদিন ইতুর যেন কি হয়েছিল, কি যে বলল সুবীরদা, আর তারপর হাহা করে হেসে উঠল। তার বিন্দু বিসর্গ বুঝল না মেয়েটা, কেবল কানে গেছিল কনক মাসির কঠিন স্বর। তিনি পুত্রকে বলে উঠেছিলেন, থাক বাবা, আর আমার সুবিধার কথা নাই বা ভাবলে? তোমাকে একা হাতে এতটা বড় যখন করতে পেরেছি, তোমার বিয়েটাও সামলে দিতে পারবো একা হাতে। ইতু এবাড়ির কেউ না হয়ে এতদিন অনেক করেছে আমাদের জন্য। ওর মা কৃষ্ণাও কম করেনি তোমার আর দোলনের জন্য। এবার বরং ইতুকে রেহাই দাও খোকা। তারপর কনকলতা ইতুর দিকে ফিরে বলেছেন, এই মেয়ে, যা বাড়ি যা, আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপমানিত নাই বা হলি। আমি যাব পরে কৃষ্ণার অজিতদার কাছে। সেই দিন ইতু এক ছুটে সেই যে বাড়িতে ফিরে এসেছিল, আর নিজেকে সামলাতে না পেরে সদা হাস্যময়ী মেয়েটা সেদিন যে হাপুস নয়নে কেঁদে ভাসিয়েছিল, সেই কান্নার দমক তার থামেনি সহজে। দেখতে দেখতে সুবীরের বিয়ে হয়ে গেল। ওদের বাড়িতে বৌভাতের অনুষ্ঠানও হলো ছোট করে। অবশ্যই ইতুদের বাড়ি থেকে ইতু না গেলেও অজিতবাবু আর কৃষ্ণা দেবী গিয়ে বউকে আশীর্বাদ করতে ভোলেননি। কনকলতা দুঃখে ভারাক্রান্ত হয়ে যদিও বলেছিলেন, কোন মুখে তোমাদের নিমন্ত্রণ করব বলো তো কৃষ্ণা? সুবীরের বিয়েতে তোমরা না থাকলে হবে না। কথাটা যে কত সত্য তা আমি ছাড়া আর কেউ জানে না। অথচ আমি যে মুখ দেখাতে পারছি না তোমাদের সামনে। আমি তো বারবার চেয়েছিলাম ইতু আমার ঘরের বউ হবে, কিন্তু ছেলেই যে আমার সব আশায় জল ঢেলে দিল কৃষ্ণা। মেয়েটার মনটায় যে এখন কি চলছে সে আমি মর্মে মর্মে বুঝছি। ইতুরে যন্ত্রণা, এই অপমানের জন্য আমি দায়ী। আমি, তোমরা যে আমার কত আপনার কৃষ্ণা তা আমি জানি, আর ঈশ্বর জানেন। অথচ আমার কারণেই। কৃষ্ণা দেবী সেদিন নিজের চোখের জল মুছে কনকলতাকে শান্ত করতে করতে বলেছিলেন, মন শান্ত করো দিদি, ঘরে বৌমা আসছে, তাকে মুক্ত মনে বরণ করো। সুবীরের পছন্দ যেমন, ইতু হয়তো তেমনটি নয়, কি আর করা যাবে বলো? আর কনকলতার মনের ভারটি দূর করতেই সুবীরের বৌভাতে কৃষ্ণা দেবী আর অজিতবাবু উপস্থিত ছিলেন। তারপরও তো আরও কতগুলো দিন পার হয়ে গেছে। ইতুর নিজেকে ধাতস্থ করতে বেশ কিছুদিন সময় লেগেছিল, আর সেই সময়টাই ইতু বুঝতে পেরেছিল ভুলটা ওর নিজের। সুবীর কোনোদিনই ওকে ভালোবাসার মিথ্যা আশ্বাস দেয়নি। ইতুকে সে তার প্রয়োজনে খোঁজ করত,
ইতুর প্রতি সুবীরের স্বার্থগ্রন্থি নির্ভরতাকে সে ভালোবাসা ভেবে ভুল করেছিল বরাবর। আর তার এই ধারণা গড়ে উঠেছিল কনক মাসি, দোলন বা তার নিজের মায়ের ইচ্ছার কথাগুলো শুনতে শুনতে। সেই সাথে নিজের মন গড়া ভাবনার ওপর ভিত্তি করে ইতু ভাবত সে যেমন কনক মাসির ছেলে সুবীরদাকে ভালোবাসে, সুবীরও তাকে তেমন ভালোবাসে। এ তো ইতুর ভুল। আর নিজের ভুলটা চিনতে পেরে ইতুর মনের যন্ত্রণাটা দ্বিগুণ হয়েছিল। তখন কেবল মনে হতো তার, আমি এত বোকা, ছি ছি, নিজেকে অপমানিত অসম্মানিত হতে দিয়েছি আমি নিজে। এর মধ্যে ইতুরও দেখতে দেখতে এর ফাইনাল পরীক্ষা চলে এলো। বাংলা সাহিত্য নিয়ে লেখাপড়া করা ইতুরও স্কুলে পড়ানোর স্বপ্ন ছিল। এর পর বিএড পড়বে ঠিক করলো ও। ওদিকে ইতুর মা স্বামীকে বললেন মেয়েটার বিয়ের ব্যাপারে উদ্যোগ নিতে হয় এবার। ইতু এইবার আর ভুল করলো না, বলল আমি আগে চাকরি পাই, তারপর ভাববো বিয়ে করব কিনা। ওর মা বললেন বিয়ে নিয়ে একবার ভুল করেছিস বলে বরাবরের জন্য বিয়ে, সংসার ইত্যাদিকে এড়িয়ে চলার মানে হয় না ইতু। মানুষ গৃহী বলেই নারী পুরুষের বিয়ে করার, সংসার করার প্রয়োজন আছে। ইতু প্রত্যুত্তরে বলেছে বেশ মানলাম, তবে তাই বলে এই মুহূর্তে বিয়ে করে সংসারী হওয়াটাই আমার জীবনের চরম লক্ষ্য আর পরম প্রাপ্তি বলে মনে করি না আমি। এর মধ্যে সুবীরের মা মারা গেছেন। কনকলতা বেঁচে ছিলেন যতদিন ইতু যেত ও বাড়িতে। সুবীরের বউ শর্মিষ্ঠার সাথে ওর পরিচয়ও হয় সে সময়। শর্মিষ্ঠা ইতুকে প্রথম পরিচয়ে বলেছিল, ও তুমি ইতু? বিয়ের পর সুবীরের মায়ের মুখে তো তোমার নাম শুনেছি খুব, যাক পরিচয় হওয়ার সৌভাগ্য হলো। তোমার কথা শুনে শুনে আমি ভাবছিলাম তুমি না জানি কি। শর্মিষ্ঠার চ্যাটাং চ্যাটাং কথা শুনে ইতু হেসে বলেছিল, না গো বৌদি, আমি খুব সাধারণ, মাসি ওরকমই। দোলন আর আমাকে তো কখনো আলাদা করে দেখেনি। শর্মিষ্ঠা বাঁকা হেসে বলে, তাই বুঝি, তবু ভালো। এরপর ইতু খুব সাবধানী হয়ে গেছিল। কনক মাসি খুব অসুস্থ যখন, সে সময় যেত বটে ওদের বাড়িতে, তবে কখনোই সুবীর বাড়িতে থাকাকালীন নয়। লজ্জা লাগতো ইতুর। সুবীরদার সামনে ওর বউ যদি কোনো বাঁকা কথা বলে ইতুকে, সে ভারী অপমান কর হবে। তারপর তো সুবীর এসে একদিন অজিতবাবুকে বলল, কাকাবাবু ভাবছি প্রাচীরটা এবার তুলব। অজিতবাবু বললেন, জমিটা তোমাদের, নিশ্চিত তুলবে বাবা? ততদিনে অবশ্য কনকলতা চোখ বুজেছেন। ইতুদের সাথে ও বাড়ির যোগসূত্র ছিন্ন হয়ে গেছে। এরপর ইতু চাকরিও পেল, তবে এখনও তেমন পুরুষ পায়নি জীবনে যে কেবল ইতুর জন্যই ইতুকে ভালোবাসবে। অবশ্য তার জন্য দুঃখ পায় না ইতু, বরং ভাবে বাবা মা, আমি, আমার স্কুল আর স্কুলের বাচ্চাগুলোকে নিয়ে ভালোই আছি। কি হবে সংসারের নামে চুলোচুলি করে? ইতু যখন মনের আনন্দে স্কুলে যায়, আজও সেরকমই যাওয়ার প্রস্তুতি নিচ্ছে যখন, সেই সময় কানে গেল প্রায় প্রাত্যহিকে পরিণত হওয়া শর্মিষ্ঠা আর সুবীরের বাকযুদ্ধ। ইতু মনে মনে ভাবল, ভালো থাকতে জানতে হয়, ভালো থাকাটা সহজ কাজ নয়। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।